হ্যাঁ রে নীল, চল না কোথাও ঘুরতে যাই। অনেকদিন হলো কোথাও তো যাই না ঘুরতে। কোথায় যাবি ঘুরতে? ভালো কোনো জায়গাই তো নেই ঘোরার মতো। চল এবার আমরা কোনো জঙ্গলে ঘুরতে যাই। সেখানে অনেক জীবজন্তু থাকবে, আমরা সেগুলোর ছবি তুলবো। বেশ বলেছিস, কিন্তু জঙ্গলে ঘোরার ব্যাপারটা দারুণ হবে। পরদিন সোহাগ আর নীল একটা পাহাড়ি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়। তারা দুজন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। ওয়াও, অনেক সুন্দর তো এই জঙ্গলটা। হ্যাঁ রে, সত্যি অনেক সুন্দর তো। চল চারদিকটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ চল চল, সুন্দর সুন্দর ছবি তুলবো আজ। সোহাগ আর নীল জঙ্গলের চারদিকে ঘুরে দেখছিল আর ছবি তুলছিল। সেই জঙ্গলে ইচ্ছাধারী নাগ আর নাগিন থাকতো। সোহাগ, ওই দেখ, একটা আপেলের গাছ দেখতে পাচ্ছি। চল দুটো পেড়ে খাই। হ্যাঁ চল চল। নীল আর সোহাগ আপেল গাছের কাছে যায়। দুইটা আপেল পাড়ে সেই গাছের নিচে বসে তারা দুজন আপেল খাচ্ছিল। তখন সেখান দিয়ে ইচ্ছাধারী নাগ যাচ্ছিল আর সোহাগ সেই নাগটাকে দেখতে পায়। নীল নীল, ওই দেখ একটা সাপ। কই দেখি তো। তাই তো, জঙ্গলে তো সাপ থাকবেই রে, এটা কোনো ব্যাপার না। না রে নীল, সাপটাকে মারতেই হবে, যদি আমাদের কামড় দেয়। ও তো চলে যাচ্ছে রে, আমাদের তো কোনো ক্ষতি করেনি, ছেড়ে দে না। না না। সোহাগ একটি লাঠি হাতে নেয়। লাঠি হাতে নিয়ে নাগকে মারতে থাকে। সোহাগ, এমনটা করিস না। ছেড়ে দে, ছেড়ে দে সাপটাকে, মারিস না প্লিজ। নাগিন, কোথায় তুমি? বাঁচাও আমাকে, এরা যে আমাকে মেরেই ফেলবে। আমি যে রূপ পাল্টাতেও পারবো না, না হলে এরা যে জেনে যাবে আমি ইচ্ছাধারী নাগ। এটা তো মানুষকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। এরা আমাকে সাধারণ সাপ ভেবে মারছে। আমার মনটা এমন কুঁড়াচ্ছে কেন? নাগটি কখন গেছে, এখনো তো এলো না। নাগ আবার কোনো বিপদে পড়েনি তো? যাই, গিয়ে দেখি একবার। নাগিন বের হয় নাগকে খুঁজতে। ওদিকে সোহাগ নাগকে মারতে মারতে মেরে ফেলে। নীল সোহাগের হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। তখনই নাগিন নাগকে খুঁজতে খুঁজতে সেখানে যায়। একটি গাছের আড়ালে দাঁড়ায়। ও তাদেরকে দেখে। তারপর নাগিন নিজের দিকে তাকিয়ে দেখে তার নাক মরে পড়ে আছে। তা দেখে নীলের হাতে লাঠি। নাগ আমার নাককে মেরে ফেলেছে। হে ভগবান, এটা তুমি কি করলে? আমার এত বড় সর্বনাশ হতে দিলে? তুমি তোমার ভগতকে বাঁচালে না। সেখান থেকে নীল আর সোহাগ চলে যায়। নীল আর সোহাগ চলে যাওয়ার পর নাগিন তার নাগের কাছে যায়। আমি একা কিভাবে থাকবো না? যারা তোমাকে মেরে ফেলেছে তাদের আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো ওদের। সোহাগ আর নীল বাইকে করে যাচ্ছিল। নাগিনও তাদের পিছনে পিছনে যায়। নীল বাইক চালাচ্ছিল। নীল সোহাগকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কাল দেখা হবে রে সোহাগ, তবে আজ যা হলো খুব খারাপ হলো। এটা তুই একদম ঠিক করিসনি। বাদ দে তো, ভুলে যাও সব, সাবধানে বাড়ি যা। আমি এবার আসি। যে ছেলেটা বাইক চালাচ্ছে ওর হাতে তো আমি লাঠি দেখেছিলাম। ওই আমার নাককে মেরে ফেলেছে। ওকেই মারবো, তারপর ওই ছেলেটাকে মারবো। আমার নাককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে না, প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। নীল সোহাগের সাথে কথা বলে তার বাড়ির পথে যেতে থাকে। নাগিনও তার পিছু পিছু যায়। নীল তার বাড়িতে পৌঁছায়, বাড়ির ভেতরে ঢোকে। বাবা নীল, তুই এসেছিস? শোন না বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো কি বলবে। বাবা, আমার তো অনেক বয়স হয়েছে, এবার একটা বিয়ে করে ফেল না বাবা। বাড়িতে নতুন বউ আন, আমি তোর বউ দেখে মরতে চাই। কি যে বলো না মা, তুমি মরবে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি বিয়ে করব। খুব খুশি হলাম রে বাবা, তুই রাজি হয়েছিস জন্য। আর একটা কথা বলা হয়নি তোকে,
আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি পাত্রীর জন্য। ভালো মেয়ে পেলেই তোকে বিয়ে দিব। তুমি যা ভালো বুঝো মা, তাই করো, আমার কোনো সমস্যা নেই। এই সবকিছু নাগিন নীলের বাড়ির বাহির থেকে জানালার পাশ দিয়ে শুনছিল। পেয়েছি বুদ্ধি, প্রতিশোধ নেয়ার। একে বিয়ে করে ফুলসজ্জার রাতেই মেরে ফেলবো। কয়েকদিন পর নাগিন মানুষের রূপ নিয়ে নীলদের বাড়িতে যায়। কে তুমি মা, এখানে কেন? নমস্কার মাসিমা, আমার নাম বেলা। আমি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি আপনার ছেলের জন্য। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। তা মা, তোমার বাবা মা সাথে আসেনি? আর তোমার বাবা মা কি করে? মাসিমা, আমি এখানে একাই থাকি। আমার মা বাবা বিদেশে থাকে। আমি কথা বলিয়ে দিব, সমস্যা নেই। তুমি বসো মা, আমি আমার ছেলেকে ডাকছি। ওর যদি তোমাকে পছন্দ হয় তাহলে তোমাদের বিয়ে দিব। বাবা নীল, নীল, এদিকে আয় তো একবার। কি হয়েছে মা, ডাকছিলে কেন? আর উনি কে, ঠিক চিনলাম না তো। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম না তোর বিয়ের জন্য, সেটা দেখেই ও এসেছে। ওর নাম বেলা। আমার তো ওকে অনেক পছন্দ হয়েছে। তোর কি পছন্দ হয়েছে বাবা? তোমার পছন্দই আমার পছন্দ মা। তাহলে আমি তোদের বিয়ের আয়োজন করি। ঠিক আছে মা, করো। এরপর নীলের মা নীল আর বেলার বিয়ে দেয়। ফুলসজ্জার রাতে বেলা ঘরে বসেছিল। দরজার বাইরে নীল আর সোহাগ দাঁড়িয়েছিল। ভাই নীল, তুই আমার আগে বিয়ে করে ফেললি, এটা কিন্তু তুই ঠিক করলি না। মার জন্য রে, মা আমার বউ দেখতে চেয়েছিল তাই। তবে একটা কথা সোহাগ, সেদিন জঙ্গলে ঘুরতে গিয়ে যে সাপটাকে অকারণে মারলি, এমন কাজ আর কখনো করিস না। আমি তোকে কত মানা করলাম, শুনিসনি আমার কথা। অকারণে একটা প্রাণীকে মেরে ফেললি, এমন কাজ আর একদম করবি না। তাহলে সোহাগ আমার নাকে মেরে ফেলেছে? সত্যিটা না জানলে তো আমি নীলকে অকারণে মেরে ফেলতাম। এই সোহাগকে আমি এখনই মেরে ফেলবো, মেরে এখান থেকে চলে যাব। বেলা অনেক রেগে যায়। বেলা তার নাগিন রূপ নেয় আর তাদের সামনে যায়। বেলাকে নাগিন রূপে দেখে নীল আর সোহাগ অবাক হয়ে তাকিয়ে থাকে। বেলা, তুমি নাগিন, মানুষ নও? এ আমি কি দেখছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অর্ধেক মানুষ অর্ধেক সাপ, মানেটা কি? হ্যাঁ, আমি নাগিন। আমি হলাম ইচ্ছাধারী নাগিন। মানুষ রূপও নিতে পারি, রূপ বদলাতেও পারি। আমি এখানে প্রতিশোধ নিতে এসেছিলাম। সেদিন জঙ্গলে তোমরা ঘুরতে গিয়ে সোহাগ যে সাপকে মেরেছিল, সে কোনো সাধারণ সাপ ছিল না। সে ইচ্ছেধারী নাগ ছিল, আমার নাগ ছিল। এসব তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলেছি আমি। তোমার হাতে লাঠি দেখে আমি ভেবেছিলাম তুমি আমার নাককে মেরেছো। তাই তোমাকে বিয়ে করেছি তোমাকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এখন জানতে পারলাম তুমি নও, সোহাগ আমার নাককে মেরে ফেলেছে। তাই আমি এখন ওকেও মেরে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। এই ভুলে কোনো ক্ষমা নেই। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। এই বলে নাগিন সোহাগকে সবল দেয়। সোহাগ সেখানেই মারা যায়। আর নাগিন বেলা রূপে আসে আর সেখান থেকে চলে যেতে ধরে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। আমি তোমাকে ভালোবাসি। তুমি নাগিন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি আমি। বেলা আর কিছু বলে না, আর চলেও যায় না। নীলের সাথে সুখে শান্তিতে সংসার করে। হ্যাঁ গো, শুনছো? তোমার এই মেয়েকে আমি আর সামলাতে পারবো না, বুঝেছো? এসব তুমি কি বলছো? মা মরা মেয়ে আমার, তোমাকে তো ওর জন্যই বিয়ে করেছি আমি। ও যেন একটা মা পায়। তোমার মেয়ে তো একটা অলক্ষী, জন্ম নিতেই মাকে খেয়েছে। কবে যে আমাকেও খেয়ে ফেলে। কিসব বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি আমি। একে কোনো অনাথ আশ্রমে রেখে আসো। কখনোই না। আমার মেয়ে আমার কাছেই থাকবে, বুঝেছো তুমি? নগিন রাগ করে কাজে চলে যায়।
নগেন যাওয়ার পর নগিনের বউ একা বলতে থাকে। আজই এই আপদকে বিদায় করব। কাজ থেকে ফিরে আর নিজের মেয়েকে দেখতে হবে না। এরপর নগেনের বউ তাদের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। নগেনের বউ নগেনের মেয়েকে অনাথ আশ্রমে না রেখে তাদের গ্রামের পাশে একটি জঙ্গল ছিল, সেই জঙ্গলের পাশে একটি বড় নদী ছিল। সে নদীর কাছে যায়। এই মেয়েকে এখানেই রেখে যাই, ওনাকে কিছু একটা বুঝিয়ে মানিয়ে নিব, তাহলেই হবে। এরপর নগেনের বউ তার মেয়েকে সে নদীর পাশে রেখে যায় আর মেয়েটি কান্না করতে থাকে। সে নদীর নিচে ছিল নাগলোক। নাগলোকে নাগ রানী বাচ্চা মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এই নাগলোকে কার বাচ্চা কান্না করছে আবার, গিয়ে দেখি তো। এরপর নাগিন এদিক ওদিক খুঁজতে থাকে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে দেখার জন্য। না, এখানে তো কোনো বাচ্চা কান্না করছে না। মনে হচ্ছে কান্নার আওয়াজটি মর্তলোক থেকে আসছে। গিয়ে দেখি তো কার বাচ্চা কান্না করছে। এরপর নাগিন নাগলোক থেকে মর্তলোকে আসে। উপরে এসে দেখতে পায় একটি বাচ্চা কান্না করছে। এটা কার বাচ্চা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে রেখে গেল এই বাচ্চাকে? নাগিন বাচ্চাটিকে কোলে তুলে নেয়। নাগিন বুঝতে পারছিল না সে কি করবে। এদিক ওদিক তাকায়, কাউকেই দেখতে পায় না। আশেপাশে তো কেউ নেই। আজ থেকে এ আমার মেয়ে, আমি ওকে মানুষ করব। একথা বলে নাগিন মানুষ রূপ নেয় আর সেই জঙ্গলে একটা বাড়ি বানায়। এরপর নাগিন সে বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখানে থাকতে লাগে, নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। এভাবে 5 বছর কেটে যায়। মেয়েটি বড় হয়। মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, দিচ্ছি, তুই বস এখানে। মা, আমার ফল খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে রে মা, এখন তুই ভাত খেয়ে নে। আমি তোকে পরে ফল এনে দিব। তুই কিন্তু দূরে কোথাও যাবি না, আশেপাশেই থাকবি সব সময়, বুঝলি? আচ্ছা মা, আমি কোথাও যাব না, এবার আমাকে খেতে দাও। নাগিন তার মেয়েকে খেতে দেয়। নাগিন মেয়েকে খেতে দিয়ে বসে বসে ভাবতে থাকে। কত বছর হয়ে গেল নাগলোকে যাই না। নাগলোকের যে কি অবস্থা কে জানে। মা, কি ভাবছো তুমি? আমার খাওয়া হয়ে গেছে মা, আমি একটু বাহিরে খেলতে গেলাম। ঠিক আছে রে মা, যা। কিন্তু আমি কি বলেছি মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে, আমি দূরে যাব না। এভাবে নাগিন ও তার মেয়ের দিন ভালোই কাটছিল। একদিন নাগিনের মেয়ে খেলছিল বাহিরে। সেদিক দিয়ে এক ডাইনি যাচ্ছিল। সেই ডাইনি নাগিনের মেয়েকে দেখতে পায়। ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছি, একটা খাবার পেয়ে গেলাম। ওর ঘাটটা মোটকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। নাগিনের মেয়ে বাহিরে যখন খেলছিল, নাগিনও বাহিরে আসে মেয়ের কাছে। ডাইনি নাগিনকে দেখে অবাক হয়ে যায়। আরে, এটা আমি কি দেখছি? এটা তো সেই নাগিন রানী যে আমার শিকার কেড়ে নিয়ে আমাকে আঘাত করেছিল। নাগরানী নাগলোক ছেড়ে এখানে মানুষ রূপ নিয়ে মেয়ে সহ থাকছে, ব্যাপারটা কি? সে যাই হোক, আমি আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি। ওর মেয়েকে মেরে প্রতিশোধ নেব। ডাইনি সেখান থেকে চলে যায়। পরের দিন ডাইনি আবার আসে।
আড়ালে লুকিয়ে দেখতে থাকে ডাইনির মেয়ে বাহিরে খেলা করছে। হ্যাঁ রে মা, শোন, আমি তোর জন্য ফল আনতে যাচ্ছি। তুই কিন্তু এখানেই খেলবি, অন্য কোথাও যাবি না। সত্যি মা, তুমি আমার জন্য ফল আনতে যাচ্ছ? ইয়ে, কি মজা! মা, তুমি যাও, আমি এখানেই খেলবো, দূরে কোথাও যাব না। তুমি চিন্তা করো না মা। ঠিক আছে রে মা, আমি গেলাম তাহলে। আমি যাবো আর আসবো। নাগিন এ কথা বলে যেতে লাগে। নাগিন যেতেই ডাইনি নাগিনের মেয়েকে গিয়ে ধরে। বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও! নাগিন তার মেয়ের চিৎকার শুনতে পায়। নাগিন সাথে সাথে মেয়ের কাছে গিয়ে দেখে ডাইনি তার মেয়েকে ধরেছে। এ দেখে নাগিন মানুষ থেকে নাগিন রূপ নেয়। ছেড়ে দে আমার মেয়েকে ডাইনি, তোর এত বড় সাহস! ছেড়ে দেব তাই নাকি? প্রতিশোধ নেব। আমি তোর মেয়েকে মেরে তুই আমার শিকার কেড়ে নিয়েছিলি আর আমাকে আঘাত করেছিলি। সেদিন তো শিক্ষা হয়নি তাই না? আজ মরবি আমার হাতে তুই। নাগিন আর ডাইনির মধ্যে যুদ্ধ হয়। নাগিন ডাইনিকে হারিয়ে মেরে ফেলে। তো তুমি নাগিন, মানুষ নও? এ কি করে সম্ভব? সে এক লম্বা ঘটনা রে মা, তোকে সব বলছি। নাগিন তার মেয়েকে সব খুলে বলে। তুমি মানুষ নও নাগিন, তো কি হয়েছে? তুমি আমার মা, আর আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না মা। সত্যি রে মা? আয় মা, আমার বুকে আয়। নাগিনের মেয়ে নাগিনকে জড়িয়ে ধরে। আবার তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী। সেই নদীতে বাস করত এক নাগিন, আর জঙ্গলে থাকতো এক পরী। তার পাশে ছিল একটি গ্রাম, সেখানে থাকতো এক সাপুরিয়া। হ্যাঁ রে লালু, আজ অনেক দিন থেকে সাপ ধরতে যাই না। চল আজ বরং কোনো এক জঙ্গলে যাই, দেখি কোনো সাপ পাই কিনা। হ্যাঁ দাদা, তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না। আমরা বরং পাশের জঙ্গলটাতেই যাই। আরে, ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম, কিন্তু কোনো সাপ পাইনি তো। অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না, এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই। এরপর সাপুরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল। তারপর বিন বাজাতে লাগলো। জঙ্গলে বিন বাজানোর শব্দে পরীটির ঘুম ভেঙে গেল। আরে, কে এভাবে আওয়াজ করছে? আমার তো ঘুমটাই ভেঙে দিল। এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে। এ কথা বলে পরী বিনের শব্দ শুনে সাপুরিয়াদের পিছু গেল। দেখতে পেল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে। আরে, এরা তো মানব জাতি, কিন্তু এখানে এরা কি করছে? না না, এদের সামনে যাওয়া যাবে না। এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে। এসব বলে পরী আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে। কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে। এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাবো। চল আজ বরং বাড়িতেই চলে যাই, অন্যদিন আবার আসবো। এ কি, ওরা যে সাপটাকে ধরে ফেললো! তারা হয়তো সাপুরিয়া। এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে। অন্যদিকে তারা সাপটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নদী থেকে এক কান্নার আওয়াজ আসতে লাগলো। এ কি, ওদিকে আবার কে কান্না করছে? গিয়ে দেখি তো। এই বলে পরী নদীর কাছে চলে গেল। গিয়ে দেখলো সেখানে এক নাগিন নদীর কিনারায় বসে কান্না করছে। এ কি, কে তুমি? আর এভাবে কান্না করছো কেন? আমি যে আমার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে নাগিন, আমার সন্তান এই জঙ্গলে এসেছিল, কিন্তু এখনো ফিরে এলো না।
কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল সেই তাহলে তোমার সন্তান? সাপুরিয়া, কি সব বলছো? তাহলে সাপুরিয়া আমার সন্তানকে নিয়ে গেছে। এবার আমার কি হবে? তুমি কোনো চিন্তা করো না নাগিন, আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে। আমি ওই সাপুরিয়াকে ছাড়বো না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সাহায্য? কি সাহায্য নাগিন? ওই সাপুরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে, আমি ওদের শেষ করে দিব। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার বিপদে আমি সাহায্য করবই, তুমি কোনো চিন্তা করো না। এ কথা বলে পরি সেখান থেকে চলে আসে। অন্যদিকে সাপুরিয়া আর লালু কথা বলতে থাকে। এই দেখ, আজ কত টাকা পেয়েছি। এই নে, তোর অর্ধেক আমার অর্ধেক, নে নে। কি ব্যাপার গো, আজ দেখছি তোমরা অনেক খুশি, কি হয়েছে? আরে গিন্নি, আজ তো অনেক টাকা লাভ হয়েছে। জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেল, যার কারণে আমাদের 1000 টাকা করে দিল। সে কি কথা, কি সব বলছো গো? এই যে সত্যি খুশির কথা। হ্যাঁ গো, আমায় কিছু টাকা দাও, আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আরে বৌদি, নাও নাও, কদিন পর তো আরো বেশি করে কিনতে পারবে। আমরা আবারও সেই জঙ্গলে যাব, আর বেশি করে সাপ ধরে নিয়ে আসব। তাহলে তো ভালোই হবে। এবার আমি যাই, আমার অনেক কাজ আছে। এরপর সাপুরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল। আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আর একদিন লালু এসে সাপুরিয়াকে বলতে লাগলো, আরে দাদা, যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে। এবার তো সাপ ধরতে যেতেই হবে, চলো যাই। ঠিকই বলেছিস, চল তাহলে জঙ্গলে যাওয়া যাক। এরপর তারা জঙ্গলের দিকে চলে যায়। আর সেখানে থাকা পরীটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায়। নাগিন, নাগিন, কোথায় তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কি হয়েছে পরী, তুমি আমায় ডাকছো কেন? তোমার শত্রুরা তো চলে এসেছে, যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে। কি বলো? তাহলে চলো আমরা তাদের কাছে যাই। এরপর পরী ও নাগিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল। তখনই সাপুরিয়া আর লালু নাগিনকে দেখে ফেলে। আরে এ কি, এ যে মেঘনা চাইতেই বৃষ্টি, এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে। তাই তো দেখছি রে লালু, একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাবো। তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান, তোকে আজ আমি ছাড়বো না, আজ তোকে মেরে ফেলবো। এ কথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে। আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে। এসব দেখে পরি ভাবতে লাগলো, না না, এবার আমাকেই কিছু একটা করতে হবে, এই বিনটাই ভেঙে ফেলতে হবে। এ কথা বলতেই পরি তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে। এ কি, আমার বিনটা যে ভেঙে গেল, এবার কি হবে? হ্যাঁ দাদা, এবার তো নাগিন আমাদের মেরে ফেলবে। চলো দাদা, পালাই। এই বলে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই নাগিন তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে। আহ, ছাড়ো, ছাড়ো আমাদের। আহ, আমার গলায় যে অনেক লাগছে, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না। তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আজ তোদের মেরে ফেলবো। আমাদের ভুল হয়েছে, আমাদের ছেড়ে দাও। না, তোদের ছাড়বো না, তোদের আমি মেরে ফেলবো। আমি যা বলি তাই করি। এ কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরি, তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু। না বন্ধু, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো তোমার বন্ধু, তোমার সব বিপদেই আমি আছি। এবার তাহলে আমি আসি। এ কথা বলে নাগিন আর পরি তাদের আস্তানায় চলে যায়। আর আমাদের জিততেই হবে হাবু, যে করেই হোক
আমাদের স্কুলের সুনাম অর্জন করতেই হবে। আরে হ্যাঁ, এসব আর তোকে বলতে হবে না, এসব আমি খুব ভালো করেই জানি। চল এখন বাসায় যাই, আমার খুব খিদে পেয়েছে। এরপর তারা দুজনে হাবুর মামার বাড়িতে চলে গেল। হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল। মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো। এভাবেই যেতে লাগলো। চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, চল যাই। তারপর হাবু তার মামাকে সাথে করে নিল আর পুরো শহরটা ঘুরতে লাগলো আর অনেক আনন্দ করে ঘুরলো। বাহ মামা, শহরটা তো অনেক সুন্দর, চারিদিকে শুধু রাস্তা। আমার তো অনেক ভালো লেগেছে মামা। একবার ঘুরলে কি হয় নাকি, তোমাদের আরো অনেক জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ মামা, এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব। এখন বাসায় চলো। তারপর তারা সবাই বাড়িতে চলে এলো। এভাবেই অনেকদিন চলে গেল। ফাইনাল খেলার দিন ধার্য হলো আর তাদের টিমের সবাই প্রস্তুত হতে লাগলো। কিন্তু সেই সময় ঘটে গেল এক ঘটনা। পুরো শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো। কেউ বাহিরে যেতে পারছিল না। যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লো। কি রে হাবু, শহরে কি হচ্ছে সব শুনেছিস? শহরে রাক্ষসের হানা বেঁধেছে, কেউ তো বাহিরে যেতেই পারছে না। আমিও তো সবকিছু শুনলাম মামা, আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেওয়া হলো। এবার কি হবে হাবু? তাহলে কি আমরা খেলতে পারবো না? আরে না রে, আমরা অবশ্যই খেলবো, আর এই শহর থেকে রাক্ষস বের করে দিতে হবে। কে যাবে ওই রাক্ষসের পিছনে? কেউ তাদের সামনেই তো যেতে পারছে না, সবাই ভয় করছে। ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে? আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে। আমি এসবের মধ্যে নাই, আমার অনেক ভয় করে। শিপু তো ঠিক কথাই বলছে হাবু, যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে সেখানে তুমি একাই কি করবে? হ্যাঁ মামা, দেখছি কি করা যায়। এভাবেই কিছুদিন চলে গেল। রাক্ষসদের কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল। কেউ বাহিরে যেতে পারছে না, কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল। কি করব এবার আমি? শহরের সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে, তারা অনেক বিপদের মুখে আছে। হাবু এসব নিয়ে ভাবতে থাকে। তখন সে একটি বুদ্ধি বের করে আর সে রাক্ষসের কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠে রাক্ষসটা আশ্রয় নিয়েছে। তাহলে এরা এখানে, এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে, খাবার না পেলে মানুষের উপর উৎপাত শুরু করে, আমার মনে হয় তাদের খাবারের উপর অনেক লোভ। এটা নিয়েই আমাকে কাজে যোগ দিতে হবে। এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো। এসব দেখে শিপু বলল, কে রে হাবু, কি করছিস এসব? এতগুলো খাবার কার জন্য কিনেছিস? কে খাবে এগুলো? রাক্ষসরা খাবে। রাক্ষসরা খাবে মানে কি বলছিস এসব? যে রাক্ষসরা আমাদের ক্ষতি করছে তুই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস, মানেটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। শোন, রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে আর এজন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে, যার জন্য সবাই একটু বিপদ মুক্ত থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে। তাহলে এখন আমরা কি করব? তুই চল আমার সাথে, তাহলেই সবকিছু বুঝতে পারবি। তারপর হাবু ওই খাবারগুলো নিয়ে রাক্ষসের সামনে গেল। তখনই রাক্ষস হুঙ্কার দিয়ে উঠলো আর হাবুর দিকে আসতে লাগলো। না না, আমাদের কাছে আসবে না, হাবু চল পালাই, ও যে আমাদের দিকেই আসছে। আহা, বাচ্চাগুলোকে তো এবার খেয়ে নিব। তোরা এখানে কি করে এলি? এবার তো মজাই এসে গেল। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে? খাবার নিয়ে এসেছে মানে?
তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল, আর সে রাক্ষসগুলো সে খাবার খেলো, আর তাদের পেট ভরে গেল। তখন সেই রাক্ষসটি বলল, তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস তাহলে তোদের শহরে কারো ক্ষতি আমরা কেউ করবো না। একথা শুনে হাবু রাজি হয়ে গেল, আর তারা বাড়িতে ফিরে গেল। তখন হাবুর মামা বলল, এ তুই কি করছিস হাবু? তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে? ও যদি তোকে মেরে ফেলতো তখন কি হতো বলতো? ও আমার কোনো ক্ষতি করবে না, তুমি দেখে নিও। আর কালকেই হবে তোমাদের শেষ দিন। শেষ দিন মানে? সেটা তো তুমি কালকেই দেখতে পারবা মামা। পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল, আর সে খাবারের মধ্যে তারা বিষ মেশালো, যে বিষ রাক্ষসদের জন্য অনেক ক্ষতিকর, যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে। আর সে বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল। আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল, আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো। কেউ হাবুকে সেখানে যেতে দিল না, কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল। এই নাও আজ তোমাদের জন্য খাবার। তারপর সে রাক্ষসগুলো সে বিষ মেশানো খাবারগুলো খেয়ে নিল। আর রাক্ষসগুলো চারদিকে অনেক মানুষ দেখতে পেল, আর এসব দেখে হাবুকে ধরে ফেললো, আর বলল, এবার আর তো রক্ষে নেই, এবার যে আমরা তোকে খেয়েই ফেলবো। না না, আমার বন্ধুকে তোরা ছেড়ে দে। মামা, বাঁচাও হাবুকে। আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে, ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো, আর তারা মাটিতে পড়ে গিয়ে মারা গেল। এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল। সবাই হাবুকে জিজ্ঞাসা করলো এসব কিভাবে হলো। আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল, আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো। তুই আমাদের পুরো শহরটাকে রাক্ষসের হানার হাত থেকে বাঁচালি। সবাই সে রাক্ষসানা থেকে মুক্তি পেল, আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো। এবার চল আমরা বাড়িতে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চল চল।